বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যারা ফার্স্ট ইয়ারে নতুন এবার ভর্তি হয়েছ তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করছি। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই মোটামুটি আমাদের কলেজের সকল বিষয়ের সকল ক্লাসগুলো তোমরা করছো বলে আমার বিশ্বাস। তোমরা আমার ক্লাসগুলো করছো এটাই আমি ভাববো। তোমরা পরবর্তী ক্লাসগুলো সকল বিষয় ক্লাসগুলি করবে। আর ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে অবশ্যই বলবে। আমরা ক্লাসগুলো আরও কীভাবে উন্নত করা যায়, কী সমস্যা আছে, সমস্যার সমাধান কীভাবে করা যায়, বা কোনো ক্লাস যদি আবার নতুন করে করতে হয় সেটা আবার আমি তোমাদের আমরা করব। আমাদের অধ্যক্ষ মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল মহোদয় তোমাদের জন্য কীভাবে ক্লাস উন্নত, কীভাবে তোমাদের ভালো করা যায় সেটার জন্য ওনারা সবসময় আমাদের নির্দেশনা দিয়ে থাকেন। আমরা ওনাদের গাইডলাইনে তোমাদের কীভাবে ভালো করা যায়, ক্লাসমুখী করা যায়, কীভাবে তোমার ক্লাসে আরও ভালো করা যায়, তোমরা কীভাবে উপস্থিত থাকো এবং ক্লাসগুলো আরও বেশি বেশি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। কেমন? তো আমরা আজকে যে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার কী কী আলোচ্য বিষয়, কেন যুক্তিবিদ্যা পড়ার দরকার আছে, কি প্রয়োজনীয়তা আছে, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আমরা ক্লাস নিয়েছিলাম। আর যুক্তিবিদ্যার কতগুলো মৌলিক বিষয় বলে আছে, ফান্ডামেন্টাল নিয়ম কারণ আছে, সূত্রাবলী আছে, এগুলি তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতে আমি শেষ করেছি। তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে তোমাদেরকে বলছিলাম যে এই ক্লাসগুলি, এই ফান্ডামেন্টাল বিষয়গুলো, সূত্রগুলো যদি না জানো তাহলে তোমাদের যুক্তিবিদ্যার প্রথম এই প্রত্যেকটা চ্যাপ্টার একটু বুঝতে তোমাদের একটু সমস্যা হবে। সেই জন্য আমি আগে এগুলি তোমাদের শেষ করে ফেলছিলাম। এখন আমরা চ্যাপ্টার ভিত্তিক আমরা ক্লাস নিব। তোমরা ক্লাসগুলো, আর এটাও বলেছিলাম তোমরা বই কিনতে বলেছিলাম, বই কোথায় পাওয়া যায় সেটাও তোমাদেরকে বলেছিলাম। আশা করি বইগুলো তোমরা কিনেছ। আজকে আমরা পড়ব যে যুক্তি কী। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো যুক্তি বা অনুমান। আমরা আগে বলেছি গত ক্লাসে যে অনুমান, চিন্তা, কল্পনা, ধারণা ছাড়া কোনো ব্যক্তি থাকতে পারে না। তাহলে আমাকে যদি কোনো যুক্তি দিতে হয়, কোনো সঠিক আনসার দিতে হয়, তাহলে আমাকে অবশ্যই আগে অনুমান করতে হবে। যে বিষয়টুকু সম্পর্কে আমাকে বক্তব্য দিতে বলা হবে সেই বিষয়টুকু সম্পর্কে আমার যদি কোনো অনুমান, ধারণা, কল্পনা, চিন্তা না থাকে তাহলে আমি ওই বিষয়টুকু সম্পর্কে বলতে পারবো না। তাহলে আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো কি? যুক্তি বা অনুমান। অর্থাৎ অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটা হয়ে যাবে যুক্তি। অর্থাৎ প্রথমে হলো অনুমান, তারপরে হলো যুক্তি। যখন অনুমানটা ভাষায় প্রকাশিত হবে তখন তাকে আমরা বলবো যুক্তি। সেই যুক্তির আবার আছে দুই ধরনের, একটা হলো বৈধ যুক্তি, একটা হলো ভ্যালিড আর্গুমেন্ট, একটা হলো ইনভ্যালিড আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট কখন ভ্যালিড হবে, কখন ইনভ্যালিড হবে, সেগুলির কতগুলো আবার নিয়মকানুন আছে। তো সেগুলি নিয়মকানুনগুলো আমরা যেমন পড়েছিলাম যে যুক্তিবিদ্যার পদ হলো তিন প্রকার, একটা আশ্রম, তারপরে প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। এগুলি আমরা কতগুলো নিয়ম বলেছিলাম। একটা যুক্তিতে কী থাকে সেগুলো আমি আগে ক্লাসে পড়েছিলাম। যেমন আশ্রয় বাক্য থাকতে হবে, সিদ্ধান্ত থাকতে হবে, তিনটি পদ থাকতে হবে। তিনটি পদ, কোন পদ কোথায় থাকবে সেটারও একটা নিয়মকানুন আছে। সব নিয়মকানুন যখন সঠিক হবে তখন সেটা একটা বৈধ যুক্তি হবে। আর নিয়মকানুন সঠিক না হলে তখন সেটা হবে একটি অবৈধ যুক্তি বা ইনভ্যালিড আর্গুমেন্ট। তো যাই হোক, এগুলো আমরা ক্লাসে আজকে আমরা পড়ব যুক্তি যে উপাদান, যে এখানে পদ আছে, বাক্য আছে। এখানে দুটি বিষয় আছে, একটা হলো পদ, একটা হলো বাক্য। তো পদ বাক্য যখন আমরা এখানে বলবো, পদের ইংরেজি শব্দটা হলো টার্ম। পদের ইংরেজি শব্দ টার্ম, TERM, টার্ম। এই টার্ম শব্দটা আসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। এই পদের ইংরেজি শব্দ যে টার্ম, এটি আসছে ল্যাটিন ভাষা টার্মিনাস থেকে, টার্মিনাস, TERMINUS, টার্মিনাস থেকে। এটা টার্মিনাস, এই পদের অর্থ হলো যে টার্ম কথাটি অর্থটা হলো শেষ বা প্রান্ত, শেষ বা প্রান্ত। অর্থাৎ একটি বাক্যে দুই প্রান্তে দুই দিকে দুইটি
পদ থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। যেমন আমি যদি বলি করিম হয় বুদ্ধিমান, এখানে করিম একটা পদ, বুদ্ধিমান একটা পদ, আর মাঝখানে তো থাকে সংযোজক, সেটা আগেও বলেছি। তাহলে একটি বাক্যে, একটি যুক্তি বাক্যে দুই প্রান্তে দুটি পদ থাকে, দুটি শব্দ থাকে। এই শব্দগুলোকে আমরা বলবো এখানে পদ। পদ বলতে এটা একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। তো এই যে আমরা পদ দেখলাম, তাহলে আমরা যুক্তিবিদ্যার পদ হলো কি, যে একটি বাক্যের দুই প্রান্তে যে দুটি শব্দ থাকে তাদেরকে আমরা বলবো, আমরা যুক্তিবিদ্যার বেলা এটাকে আমরা বলবো কি পদ। একটি হলো উদ্দেশ্য পদ, একটি হলো বিধেয় পদ। যেটি বাক্যে প্রথমে থাকবে তাকে আমরা বলবো উদ্দেশ্য পদ, যেটি শেষে থাকবে একে আমরা বলবো বিধেয় পদ। এখন পদের সংজ্ঞাটা আমরা যদি একটু বইয়ের ভাষায় বা শাব্দিক ভাষায় যদি আমরা বলি, তাহলে সেটা হবে কি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় কিংবা ব্যবহারযোগ্য তাকে আমরা পদ বলি। কি বললাম, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় কিংবা ব্যবহারযোগ্য তাকে আমরা পদ বলি। আমরা যদি একটা উদাহরণ দিই আরও বুঝাই, যেমন দুধ হয় সাদা, এখানে দুধ হয় সাদা, এখানে দুধটা হলো উদ্দেশ্য আর সাদাটা হলো বিধেয়। তাহলে এইটা একটা, আর এই দুধ হয় সাদা এটি হলো একটি যুক্তিবাক্য। এটি হলো কি একটি যুক্তিবাক্য। আমরা আগে তোমাদের বলেছিলাম যে একটি যুক্তিবাক্যের তিনটি অংশ, একটি উদ্দেশ্য, মাঝখানে সংযোজক এবং শেষে বিধেয়। তাহলে এটি একটি যুক্তিবাক্যে দুই পাশে দুটি শব্দ বসলো, এই দুইটি শব্দকে আমরা বলবো উদ্দেশ্য বা বিধেয়। তাহলে পদ দুটো অর্থে ব্যবহৃত, একটি হলো ব্যাপক অর্থে, একটা হলো সংকীর্ণ অর্থে। তো যাক, পদ ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে সেটা আমাদের এটা আমরা আরো আমরা শুধু পদ কাকে বলে, পরীক্ষা যেমন থাকবে জ্ঞানমূলক মধ্যে পদ কাকে বলবো, পদ বলতে কি বুঝি, তখন আমরা পদের সংজ্ঞাটা দিতে হবে, সাথে সাথে একটা উদাহরণ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন শব্দটা কি, শব্দ কাকে বলে, যেমন অর্থবোধক একটা অক্ষর বা কয়েকটা অক্ষরের সমষ্টিকে বলা হয় শব্দ। অর্থবোধক একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টিকে আমরা একসাথে বলবো শব্দ। তাহলে এখানে পদ শব্দের ভিতরে পার্থক্য আমরা কি বললাম, যে একটি অর্থবোধক অক্ষর বা কয়েকটি অর্থবোধক অক্ষরের সমষ্টিকে আমরা বলবো শব্দ। তাহলে উদ্দেশ্য বিধেয় হিসাবে ব্যবহারযোগ্য একটি শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা বলবো পদ। এটা আমরা আগে বলেছি। এখন এই পদ শব্দের মধ্যে আমাদের কিছু পার্থক্য আছে। আমরা এই কিছু পার্থক্য আমরা মোটামুটি কিছু পার্থক্য আমরা একটু দেখি সংক্ষেপে, এটা একটু দেখা যাক কি হয়। যেমন অর্থ প্রকাশক এক বা একাধিক বর্ণের সমষ্টি হলো শব্দ, আমরা একটু বলি, যেমন কাগজ, কলম, বই, খাতা, চেয়ার, টেবিল, এগুলো হলো কি শব্দ। কিন্তু যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত যে উদ্দেশ্য বা যে পদগুলো বা ব্যবহারযোগ্য যে পদগুলো, যে শব্দগুলো, তাদেরকে আমরা বলি পদ। যেমন করিম হয় মহৎ, যেমন করিম হয় মহৎ। তাহলে এখানে এই হলো কি একটা শব্দের সংজ্ঞা দিলাম, প্রত্যেকটি কাকে বলে সংজ্ঞা দেওয়ার সাথে সাথে একটি একটি উদাহরণ দিতে হবে। তবে একটি যুক্তিবাক্যে সবসময় দুটো মাত্র পদ থাকে, আমরা এটা জানি, এটা আগেও বলেছি। একটি যুক্তিবাক্যে দুটো পদ থাকে, একটি উদ্দেশ্য, একটি বিধেয়। যেমন পানি হয় তরল, যেমন পানি হয় তরল, এখানে পানি একটা পদ, তরল একটা পদ, আর মাঝখানে হলো সংযোজক। কিন্তু একটি শব্দে কতগুলো অক্ষর থাকে, যেমন কলম, ক, ল, ম, তিনটি অক্ষর মিলে একটি বা তিনটি বর্ণ মিলে একটি শব্দ গঠিত হয়। তাহলে আমরা এখানে খুব সহজে জিনিসটা বুঝলাম যে পদ এবং শব্দের কি পার্থক্য, আমরা এটা দেখলাম। আবার শব্দটা ব্যবহৃত হয় সাধারণত ব্যাকরণের বাক্যে, কিন্তু পদটা ব্যবহৃত হয় যুক্তি বাক্যে। তাহলে আমরা এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য দেখলাম, শব্দ সাধারণত ব্যাকরণের বেলায় আমরা ব্যবহার করে থাকি, কিন্তু পদ সবসময় যুক্তি বাক্যেই ব্যবহার করে থাকি। এখন যুক্তিবাক্যে পদ ব্যবহৃত একটি নির্দিষ্ট অর্থে, কোনো দ্ব্যর্থক অর্থে নয়। অর্থাৎ যুক্তিবাক্যে পদটা ব্যবহৃত সবসময় একটা নির্দিষ্ট অর্থে, কোনো দ্ব্যর্থক মানে জটিল অর্থে নয়। দ্ব্যর্থক অর্থে কোনো পদ আমরা ব্যবহার করি না, কিন্তু অক্ষর বা শব্দ
বিভিন্ন অর্থে ধ্যাত্ব করতে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ শব্দ ধ্যাত্ব করতে বা জটিল অর্থে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু পদকে আমরা জটিল অর্থে ব্যবহার করতে পারি না। যে কোনো শব্দকে পদ বলা যায় না, যে কোনো শব্দকে পদ বলা যায় না, কিন্তু যে কোনো পদকে শব্দ বলা যায়। তার কি বললাম এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু দেখলাম, যে কোনো শব্দকে পদ বলা যাবে না, কিন্তু যে কোনো পদকে শব্দ বলা যাবে। সুতরাং পদের তুলনায় শব্দের পরিসর কম। তাহলে কারণ পদসমূহ হচ্ছে মোট শব্দভাণ্ডারের একটা অংশ, যা তা যতই বড় হোক। তাহলে আমরা এটা দেখলাম। আর আমাদের চিন্তা, অনুভূতি, আবেগ ইত্যাদি প্রকাশের মধ্যে আমরা শব্দকে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের শব্দের বেলা আমাদের চিন্তা, অনুভূতি, আবেগ, ইমোশন এগুলো সবসময় শব্দের বেলা প্রকাশ করতে পারি। আনন্দ, বেদনা, দুঃখ এগুলি আমরা কোনো একটা শব্দ করে বলে একটা আমরা শব্দ, এই শব্দ দ্বারা আমরা কোনো একটা ভাব প্রকাশ করতে পারি। কিন্তু পদের বেলায় আমাদের এই ধরনের কোনো আমরা যৌক্তিক চিন্তার বাহন ব্যবহার করতে ওখানে এই ধরনের কোনো আবেগ অনুভূতির কোনো প্রযোজ্য হতে পারে না। সেখানে একটা যৌক্তিক চিন্তার বাহন থাকতে হবে, তাহলে সেটা পদ হবে। যৌক্তিক চিন্তার বাহন না হলে সেটা পদ হবে না। আর শব্দের বেলা সেটা আমি আবেগ, অনুভূতি, ফিলিংস, ইচ্ছা, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলি সব কিছুই থাকতে পারে। এখন আমরা যে এখানে যে পদ শব্দের একটা মোটামুটি পার্থক্য দাঁড় করে ফেললাম, তো আশা করি তোমাদের এই পদ শব্দ কাকে বলে সেটা একটু তোমাদেরকে একটা দুইটা উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটা ক্লিয়ার করলাম। এবং পদ শব্দের কী কী মৌলিক কী পার্থক্য থাকতে পারে সেটাও তোমাদের আমি কতগুলো উদাহরণ দিয়ে উদাহরণের সাথে সংজ্ঞা দিয়ে জিনিসটি পরিষ্কার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই বিষয়টুকু অনেক সহজ হয়ে যাবে, তোমরা বই পড়লে আরও জিনিসটা সহজ হয়ে যাবে। এখন শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ শব্দকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা থেকে শব্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা হলো পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং একটি পদ নিরপেক্ষ শব্দ। তাহলে আমরা কি বললাম, শব্দের শ্রেণী বিভাগ মানে শব্দ কয় প্রকার। তাহলে আমরা বলবো যে শব্দ কয় প্রকার, 3 প্রকার। কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। আচ্ছা, এখন পদযোগ্য শব্দ কি, কাকে বলে একটা করে আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও সহজ হবে। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাহকে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। আচ্ছা, কি বললাম, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে তাকে আমরা পদযোগ্য শব্দ বলি। যেমন চিনি হয় মিষ্টি, এখানে চিনি এবং মিষ্টি হলো উদ্দেশ্য এবং বিধেয়। এখানে এই শব্দগুলা কারো অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই একটি যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পেরেছে, অতএব এখানে কারো সাহায্য নেই, অতএব এটি একটি পদযোগ্য শব্দ। এভাবে আমরা আরো অনেক কিছু আমরা উদাহরণ দিতে পারি। পানি হয় তরল, দুধ হয় সাদা, আকাশ হয় মেঘে ঢাকা, এভাবে আমরা অনেক কিছু উদাহরণ দিতে পারি। তারপর সহপদযোগ্য যেটা শব্দ, সেটি হলো যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া যুক্তিবাক্য উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে আমরা বলি সহপদযোগ্য শব্দ। কি বললাম, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে আমরা বলি সহপদযোগ্য শব্দ। যেমন টিটা খানাখানি, তাহলে, সুতরাং, এই শব্দগুলো হলো সহপদযোগ্য শব্দ। যেমন পাখিটি হয় সুন্দর, আমি যদি বলি পাখিটি হয় সুন্দর, তাহলে মূল শব্দটা হলো কি, পাখি, তার সাথে আমি কি যোগ করলাম, টি, তাহলে
কি যোগ করলাম? টি। এই যে টি শব্দটা, এই যে মূল শব্দের সাথে আরেকটি অতিরিক্ত শব্দ যোগ করলাম, টি। এটি হলো সহপদযোগ্য শব্দ। তাহলে আমরা কি বললাম? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকেই আমরা বলি সহপদযোগ্য শব্দ। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বললাম, পাখিটি হয় সুন্দর, টি যোগ। আর আরেকটা উদাহরণ দিতে পারি, বইগুলি হয় সাদা, বইগুলি হয় সাদা। তাহলে এখানে মূল শব্দটা হলো কি? বই। মূল শব্দ আমাদের কি? বই, তার সাথে আমরা কি যোগ করছি? গুলি। অথবা বইখানা হয় সুন্দর, বইখানা হয় সুন্দর। তাহলে বই, মূল শব্দ হলো বই, তার সাথে যোগ করছি খানা, বইখানা। তাহলে এই যে অতিরিক্ত খানা, টি, এর, এগুলি হলো সহপদযোগ্য শব্দ। ক্লিয়ার? তারপর হলো পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দ হলো যে শব্দ কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ যে সকল শব্দ কোনো দিন কোনো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলোকে আমরা বলি পদ নিরপেক্ষ শব্দ। যেমন সে কি আসবে, সে কি আসবে, এই যে এই যে হায়, এই শব্দগুলো হলো পদ নিরপেক্ষ শব্দ। এগুলি কখনো বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। কি সুন্দর, এই যে সরেয়া দিয়ে অনুষ্কার দিয়ে বিসর্গ, এগুলি কোনো বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ এগুলি দিলে বাক্যটি স্বয়ংসম্পূর্ণ হয় না, অর্থাৎ বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। অর্থাৎ এইগুলোকে আমরা বলবো পদ নিরপেক্ষ শব্দ। আচ্ছা, তাহলে আমরা আজকে 3টি শব্দের শ্রেণীবিন্যাস দেখলাম, 3 প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। এই 3টি শব্দের শ্রেণীবিন্যাস আমরা কাকে বলে, কতগুলি বাস্তব উদাহরণ দিয়ে জিনিসগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখন আবার পদের ভিতরে যে আমরা উদ্দেশ্য বিধেয় আছে, তার আবার 2টি দিক আছে। সেটা আমরা আগে ক্লাসে আমি তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম যে উদ্দেশ্য বিধেয়ের আবার 2টি দিক আছে, দুই ধরনের অর্থ আছে। একটা হলো পদের ব্যক্তার্থ, একটা হলো পদের যথার্থ। পদের ব্যক্তার্থ হলো সংখ্যা বা পরিমাণের দিক, আর পদের যথার্থ হলো গুণাগুণের দিক। অর্থাৎ একটি পদের 2 ধরনের অর্থ থাকতে পারে, একটা সংখ্যা বা পরিমাণ, অথবা গুণাগুণের দিক। তাহলে একটি বাক্য দ্বারা জিনিসটা ক্লিয়ার করতে পারি। করিম হয় মহৎ, করিম হয় মহৎ। এখানে যদি বলি করিম বলতে, করিম একজন মানুষ, একটি সংখ্যা। এই একটি সংখ্যাকে আমরা বলবো যুক্তিবিদ্যার ভাষায়, যুক্তিবিদ্যার বেলায় সেটাকে বলবো ব্যক্তার্থ। আর মহৎ বলতে আমরা জানি এটা গুণ, সততা, সত্যবাদিতা, মহত্ব, এগুলো হলো গুণ। এই যে মহৎ গুণ, এই গুণকে আমরা যুক্তিবিদ্যার ভাষায়, যুক্তিবিদ্যার বেলায় আমরা বলবো যথার্থ। তাহলে একটি পদের সবসময় 2টি দিক থাকবে, একটা হলো পদের ব্যক্তার্থ, একটা হলো পদের যথার্থ। ব্যক্তার্থ কি বললাম? সংখ্যা বা পরিমাণের দিক। যথার্থ হইল গুণাগুণের দিক। অর্থাৎ তুমি যুক্তিবিদ্যা যত উদাহরণ দিবে, যত বই পড়বে, যতগুলো উদাহরণ তুমি যুক্তি দেখবে, বই দেখবে, প্রত্যেকটিতেই একটা উদ্দেশ্য থাকবে, বিধেয় থাকবে, এবং তার একটা সংখ্যা বা পরিমাণ থাকবে, অথবা আরেকটিতে এর গুণাগুণ থাকবে। অর্থাৎ পদের 2টি দিক আছে, একটা হলো পদের ব্যক্তার্থ এবং একটি পদের যথার্থ। আমরা যে কোনো উদাহরণকে আমরা যদি ব্যাখ্যা করি, তা আমরা বিশ্লেষণ করি, তাহলে এর হয় সংখ্যা বা পরিমাণ পাবো, অথবা তার গুণের সাইডটা পাবো। তাহলে আজকে আমরা যে বিষয়টুকু পড়লাম, যে একটি অনুমান কি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি। আবার একটু বলি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় অনুমান, আর অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে আমরা বলি যুক্তি। এভাবে আমরা পরে পদ কি, বাক্য কি, পদ শব্দের কি পার্থক্য থাকতে পারে, মৌলিক কি পার্থক্য সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, বলেছি, এবং শব্দের শ্রেণীবিন্যাস,
সব 10কে কয় ভাগে ভাগ করা হয় সেটা দেখেছি। প্রত্যেকটি সংজ্ঞার সাথে সাথে উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটি বিস্তারিতভাবে সহজভাবে বোঝার তোমাদের চেষ্টা করেছি। আশা করি তোমাদের এগুলি ভালো লেগেছে। পদের 2টা দিক আছে, এইটাও তোমাদের আমি পড়িয়েছি এবং কতগুলো উদাহরণ দিয়ে জিনিসগুলি শেষ করেছি। তো আশা করি মোটামুটি ক্লাস তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে আগেও বলেছি যে আগের ক্লাসগুলি যে সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে বা কমেন্ট করবে, আমাকে ফোন করবে। আমি ফোন নাম্বার আগেও তোমাদেরকে দিয়েছি, ফোনে বলবে যে ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আমি দরকার প্রয়োজনে ওই ক্লাসগুলো আবার করব। যা সমস্যা আমাকে অবশ্যই বলবে। যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকতেই পারে, সেটার জন্য আমরা আছি, আমি আছি, আফসানা ম্যাডাম আছে, আমরা দুজন আছি। তোমাদের ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদেরকে বলবে, আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে। আমরা তোমাদের ক্লাসগুলি আবার বিস্তারিত ক্লাস করবো। আর কলেজ যখন খুলবে তখন তো আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা ক্লাসই সব কিছু আরও বিস্তারিতভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।